আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে অনেকেরই যাদের ইংরেজি শেখার ভয় কাজ করে তাদের এই যে টেন্সটা ভয় তৈরি করার টপিকস গুলোর মধ্যে একটা। তোমরা অনেকেই টেন্স শেখা শুরু করো, অনেকদিন সময় এক্সটেন্ড করো, টেন্স শিখতে পারো না, তারপর হতাশ হয়ে ইংরেজি শেখাই ছেড়ে দাও। আশা করি আজকের লেকচারটা ভালোভাবে ভালো করলে তোমার শুধুমাত্র টেন্স শেখা হবে না, ইংরেজি শেখার প্রতি নতুন করে অদম্য আগ্রহ তৈরি হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। আমরা সম্পূর্ণ নতুন মেথডে 12টা টেন্সকে একসাথে দেখব। টেন্স, তবে প্রথমত আমাদের ডেফিনেশনের কোনো দরকার নাই, আমরা শুধুমাত্র ফর্মাল ওয়েতে বুঝলেই হলো যে আমরা টেন্স শিখতেছি। আমরা একটু বলতেছি টেন্স শোজ দ্য টাইম অফ অ্যাকশন। তাহলে এটা কি করবে? টেন্স শোজ দ্য টাইম অফ অ্যাকশন, মানে আমাদের কাজের বা ক্রিয়া সংগঠনের সময় বা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়। আচ্ছা, তো আমরা ফর্মাল অ্যাজ ইউজুয়াল, আমি বলছি যেমনটা তোমাদের যে আমরা ফর্মাল হয়তো আগাবো না, সুতরাং আমরা এই ফর্মাল ডেফিনেশন নিয়েও খুব একটা ডিল করব না। চলো আমরা প্রথমেই দেখে নেব যে আমরা টেন্সকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এটা জানলে আমাদের যে উপকার হবে, ওই টেন্সের নাম থেকে আমরা তার ডেফিনেশন, আইডেন্টিফিকেশন এবং টাক্সারটা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। লেট মি ইন্ট্রোডিউস দ্য টাইপস অফ টেন্স। টেন্সকে প্রথমত আমরা তিনটা মেজর ভাগে ভাগ করতে পারি। প্রথম আইটেম হচ্ছে প্রেজেন্ট, বড় যে ভাগে ভাগ করতে পারি। তার সেকেন্ড আইটেম হচ্ছে পাস্ট এবং থার্ড আইটেম হচ্ছে ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান সময়ের কথা বলবে, তুমি যে সময়ে কথা বলতেছো ওই সময়ে যে কাজটা চলতেছে সেইটাই প্রেজেন্ট। পাস্ট এটা অতীতের কথা বলবে, ফিউচার এটা ভবিষ্যতের কথা বলবে। মানে তুমি যে পয়েন্টটাতে আছো সেই পয়েন্ট থেকে সামনে এবং পিছনে এই দুইটা হবে পাস্ট। ফর এক্সাম্পল, আমরা যদি একটা সংখ্যা রেখার কথা কল্পনা করি, তো সংখ্যা রেখাতে আমাদের এরকম 0 পয়েন্ট থাকে, আর এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর প্লাস এবং এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর আমরা যদি মাইনাস ধরি, তাহলে এটা যদি হয় আমাদের প্রেজেন্ট, তাহলে এই প্রেজেন্ট থেকে আমরা পিছনের দিকে এটাকে পুরাটাকে বলতেছে পাস্ট এবং সামনের দিকে এই পুরাটাকে বলতেছে ফিউচার। এটা একটা টেন্সের রিপ্রেজেন্টেশন বা ডায়াগ্রামিক প্রেজেন্টেশন হতে পারে, যে তুমি এই জায়গায় আছো, এখান থেকে যে অতীতের গুলো সবই পাস্ট, এখান থেকে যে সামনের দিকে ফিউচার সবই ফিউচার। এই যে তিনটা টেন্স, এদেরকে আমরা আবার প্রতিটাকে চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম আইটেম হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট। সেকেন্ড আইটেম হচ্ছে কন্টিনিউয়াস। থার্ড আইটেম হচ্ছে পারফেক্ট। এন্ড দ্য ফাইনাল এন্ড ফোর্থ আইটেম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমাদের এই প্রতিটা ওয়ার্ডেরই না মিনিং জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সেই মিনিং এর উপর ভিত্তি করেই এদেরকে ডিফাইন করব, এদেরকে আইডেন্টিফাই করব এবং এদের স্ট্রাকচারটা ফর্ম করব। তো এখানে ইনডিফিনিট, ইনডিফিনিট মানে নন স্পেসিফিক বা নট স্পেসিফিক, অনির্দিষ্ট। অনির্দিষ্ট কি, একটু পরেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, আপাতত মনে রাখি ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, কন্টিনিউয়াস মানে চলমান বা প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ। আচ্ছা, এরপরে পারফেক্ট। পারফেক্ট মানে পুরা ঘটিত, পুরা ঘটিত বোঝার দরকার নাই, এই কমপ্লিটেড বুঝলেই হবে। কমপ্লিটেড মানে যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াস, এটার দেখো নামের সাথেই মিল আছে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হবে চলমান প্লাস টাইম।
কোনো চলমান অ্যাকশনের সাথে যদি টাইম থাকে তাহলেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। এখন দেখো এই যে নাম এবং অর্থ এদের ভিতরে আমরা যদি রিলেশনশিপ করি তাহলে গণিতের যে মিলনেস ও সমাবেশ সেই সূত্র অনুযায়ী আমরা মোটামুটি 12টা ক্লাসিফিকেশন পাবো। এখানে 3, এখানে 4, তাহলে 3 into 4 equal 12, অর্থাৎ আমরা এখান থেকে মোট 12টা ইউনিক কম্বিনেশন তৈরি করতে পারবো। আর এই 12টা ইউনিক কম্বিনেশনকেই আমরা 12টা টেন্স বলি। কারা কারা? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখতেছি এই 3টা এবং 4টা মিলে মোট 12টা কম্বিনেশন পাচ্ছি। তো চলো আমরা যেমনটা বলছিলাম যে এদের নাম থেকে আমরা ডিফাইন করব। আচ্ছা, ডেফিনেশন দেব প্রতিটা টেন্সের। এখন দেখো প্রথম আইটেমে যদি আমরা আসি, প্রেজেন্ট 1 নাম্বার ডেফিনেশন দেব, প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্ট মানে বর্তমান, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে আমরা বলতে পারি বর্তমানে কোনো কাজ যদি অনির্দিষ্টভাবে সংগঠিত হয় তাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। এটা একটু লিখে দেই, বর্তমানে কোনো কাজ অনির্দিষ্ট ভাবে সংঘটিত সংঘটিত বা সম্পূর্ণ হলে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় আমরা যদি পাস্ট ইনডেফিনিট কে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এখানে বর্তমানের জায়গায় আমরা শুধু পাস্ট কথাটা লাগাই দিলেই হবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট কি হবে? পাস্ট ইনডেফিনিট মানে বর্তমানের জায়গায় আমরা বলবো অতীতে। অতীতে। আচ্ছা, অতীতে কোনো কাজ অনির্দিষ্টভাবে সম্পন্ন হলে তাকে পাস্ট ইনডিফিনিট বলে। আচ্ছা, এখানে পাস্ট দেব। তাহলে দেখো নামের মধ্যে ডেফিনেশন। এখন যদি আমরা আসি ফিউচার ইনডিফিনিটের কথায়, তাহলে ভবিষ্যতে কোনো কাজ যদি অনির্দিষ্টভাবে সংগঠিত হবে বোঝায় তাহলে ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে পাস্টের জায়গায় আমরা শুধু ফিউচার দেব, ফিউচার। তাহলে এখানে অতীতের জায়গায় আমরা শুধু ভবিষ্যৎ বলবো, ভবিষ্যতে। কোনো কাজ অনির্দিষ্টভাবে সম্পূর্ণ হবে বুঝালে এখানে আমরা অতিরিক্ত একটা কথা লিখে দিব যে সম্পূর্ণ হবে বুঝালে। আশা করি বাঙালিদের এইটুকুতে সমস্যা হবে না। সম্পূর্ণ হবে বুঝালে ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে দেখো নামগুলা থেকে আমরা ইনডিফিনিটের ডেফিনেশন গুলা সহজেই পাইলাম। অনুরূপভাবে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সকলেরই ডিফাইন করতে পারবো। পাস্ট, প্রেজেন্ট, কন্টিনিউয়াস। তাহলে বর্তমানে কোনো কাজ চলমান থাকলে আমরা তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ চলমান থাকবে এইরকম বোঝালে আমরা তাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এমনটা বোঝালে তাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্স গুলা ভালোভাবে বোঝার জন্য আমরা এই টেন্স ডায়াগ্রাম বা টেন্সের যে রিপ্রেজেন্টেশন, মানে এখানে দেখো তোমার মনে হবে যে তুমি টেন্স গুলো আসলে দেখতে পাচ্তেছো, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে এই যে 0 পয়েন্ট,
জিরোকে আমরা ধরছি যে এটা বর্তমান সময়, যদিও বর্তমান খুবই নগণ্য একটা সময়, একে আসলে এইরকম জায়গাতেও স্থান দেওয়া খুবই কঠিন, কারণ আমি যেটা বলবো ভাবতেছি সেটা ফিউচার, আর যেটা বলে ফেলছি সেটা পাস্ট, তাহলে বর্তমানের এক্সিস্টেন্সটা কিন্তু আসলে খুবই কম। কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে এই বিন্দুটাকে আমরা বর্তমান বলতেছি। তো এই বর্তমানকে আমরা বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট, যদিও রিয়েল প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তবে আমাদের এখানে পারফেক্ট বোঝার জন্য কন্টিনিউয়াস এর তেমন কোনো ভূমিকা নাই, আমাদের ইনডিফিনিটটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে সামনের দিকে অর্থাৎ সংখ্যা রেখার ধনাত্মক দিক বরাবর এই দিকটাকে আমরা বলতেছি ফিউচার। ফিউচার। আর সংখ্যা রেখার ঋণাত্মক দিক বরাবর এটাকে আমরা বলতেছি পাস্ট। তাহলে বর্তমান থেকে আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমরা বলবো যে আমরা ফিউচারের দিকে যাচ্ছি, আর বর্তমান থেকে যদি আমরা দূরে কোথাও যাই তাহলে সেইটা বলতেছি পাস্টের দিকে যাচ্ছে। এখন দেখো আমরা প্রথম আইটেম পড়ব প্রেজেন্ট পারফেক্ট। তো আমরা বলছিলাম পারফেক্ট মানে কমপ্লিটেড, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানেও প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানের সাপেক্ষে অলরেডি হয়ে গেছে। তবে এটা যদি আমরা ইনডিফিনিট বলি, ইনডিফিনিট থেকে আমরা যত কাছাকাছি একটা পয়েন্টকে ধরতে পারবো এইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ বর্তমানের অনেক কাছাকাছি সময়ে কিন্তু অতীতে, এটা মাথায় রাখবা। বর্তমানের অনেক কাছাকাছি সময়ে কিন্তু অতীতে কোনো কাজ সংগঠিত হয়ে গেছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তোমরা যারা একটু বাংলা বাক্যের আইডেন্টিফাই করতে সমস্যা পড়ো তারা মনে রাখতে পারো যে এই ধরনের টেন্স গুলাতে সাধারণত ইয়াসি, ইয়াস, ইয়াসেন ইত্যাদি শব্দগুলা ভার্বের শেষে থাকবে, তবে কোনো পাস্ট টাইম থাকবে না। পাস্ট টাইম থাকবে না। আচ্ছা, এরপর আমরা যদি আসি পাস্ট পারফেক্টে, তো পাস্ট পারফেক্ট কখনো একা একা হবে না, পাস্ট পারফেক্টে সবসময় দুইটা তুলনা থাকবে। অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম প্রেজেন্ট থেকে দূরে কোথাও এই জায়গাটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থেকেও যদি দূরে কোনো কাজ হয় তাকে আমরা বলতেছি পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই যে পাস্ট পারফেক্ট একে কার সাপেক্ষে বলতেছি? অতীতের একটা কাজের সাপেক্ষে আর একটা কাজ যদি আরো আগে হয়, অর্থাৎ অতীতে সংগঠিত দুইটা কাজের ভিতরে অপেক্ষাকৃত আগের কাজটাকে আমরা বলতেছি পাস্ট পারফেক্ট, আর অপেক্ষাকৃত পরের কাজটাকে আমরা বলতেছি পাস্ট ইনডিফিনিট। যদিও এই কথাগুলো শুধুমাত্র ফর্মাল ইংলিশের ক্ষেত্রেই সত্য, কিন্তু ইনফর্মাল ইংলিশে আমরা অতীতের দুইটা কাজকেও পাস্ট ইনডিফিনিট হিসেবে দেখাতে পারি। সেটা যাই হোক অ্যাডভান্স লেভেলের আলোচনা। তো বর্তমানে আমরা যেটা কি করবো সেটা হচ্ছে কি অতীতে সংগঠিত অপেক্ষাকৃত আগের কাজটাকে আমরা বলতেছি পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখন যদি আমরা আসি ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট কি হবে? এই যে ভবিষ্যতে সংগঠিত দুইটা কাজের অপেক্ষাকৃত আগের কাজ। এখানে ফিউচার সামনের দিকে যাচ্ছে, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে এইটাই অবশ্য আগে, তাহলে এটাকে আমরা বলতেছি ফিউচার পারফেক্ট। এটাকে ফিউচার পারফেক্ট কেন বলতেছে? কারণ একটা কাজের আগে আর একটা কাজ হচ্ছে। আর এই যে পরের কাজটা এটাকে আমরা বলতেছি ফিউচার ইনডিফিনিট। তবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে অপেক্ষাকৃত পরের কাজটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সামারি আকারে বলি প্রেজেন্ট পারফেক্ট, এই কাজটা বর্তমান সময়ের একটু আগে সম্পূর্ণ হয়ে থাকবে। পাস্ট পারফেক্ট, অতীতের একটা কাজের আগে সংগঠিত হয়ে থাকবে। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতের একটা কাজের আগে সংগঠিত হয়ে থাকবে। যদিও ফিউচার পারফেক্টটা একটা অ্যাকশনই বোঝাতে পারে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ
সংগঠিত হয়ে থাকে। যেমন মা দুপুরের মধ্যে রান্না শেষ করে রাখবে। তাহলে এই যে দুপুরের মধ্যে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই ক্ষেত্রেও আমাদের একটা টেন্সেও ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। তো চলো আমরা বাকিগুলো একটু ক্লাসিফাই করি, তারপরে আবার এটাতে ফিরে আসতেছি। তাহলে আমাদের এখন কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখতে হবে। অর্থাৎ বর্তমানে যদি কোনো চলমান কাজের সাথে সময়সীমার উল্লেখ থাকে, তাহলে তাকে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো চলমান কাজের সাথে যদি সময়সীমার উল্লেখ থাকে, তাহলে আমরা তাকে বলতেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো চলমান কাজের সাথে যদি সময়সীমার উল্লেখ থাকে, তাহলে তাকে আমরা বলতেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি এই 12টা ডেফিনেশন তোমরা খুব সহজেই আয়ত্ত করে রাখতে পারবা। চলো আমরা এখন টেন্স আইডেন্টিফিকেশন করি। তা আইডেন্টিফিকেশন করার সময় আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কোন বড় ভাগে পড়ে। কোন বড় ভাগে পড়ে, অর্থাৎ এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। প্রথমে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে যেটা আমাদের চিন্তা করতে হবে, আইডেন্টিফিকেশন অফ টেন্স। আচ্ছা, দ্বিতীয় বিষয় আমাদের যেটা চিন্তা করতে হবে যে এর কন্টিনিউসিটি আছে কিনা, অর্থাৎ এটা চলমান কিনা। তাহলে তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চলমান টেস্ট করা, চলমান বা প্রোগ্রেসিভিটি টেস্ট করা। আচ্ছা, যদি এই টেস্টে পাস করে, অর্থাৎ উত্তরটা যদি হয় হ্যাঁ, তাহলে টাইম দেখা, টাইম দেখা। আর উত্তরটা যদি হয় না, কন্টিনিউয়াস ফাইনাল করা, কন্টিনিউয়াস ফাইনাল করা। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে পারফেক্ট নিয়ে ভাবা। তাহলে আমাদের তৃতীয় কাজ হচ্ছে পারফেক্ট নিয়ে ভাববো। সেটা আমরা দেখবো যে এটা আসলে বর্তমান সময়ের একটু আগেই হয়েছে কিনা, অর্থাৎ ইয়াছি ইয়াসা ইয়াসেন অতীত সময়ের উল্লেখ নাই এইরকম কিনা, অতীতে সংগঠিত দুইটা কাজের তুলনায় কিনা, ভবিষ্যতে সংগঠিত দুইটা কাজের তুলনায় কিনা, এরকম ভাবা। অর্থাৎ পারফেক্ট নিয়ে ভাবা। যদি কন্টিনিউয়াস না হয়, যদি পারফেক্ট কন্টিনিউয়াস না হয়, যদি পারফেক্ট না হয়, তাহলে তো ওইটা অবশ্যই ইনডিফিনিট হবে। ফাইনাল যে লাস্ট সিদ্ধান্ত ইনডিফিনিট, ইনডেফিনিট। আচ্ছা, তাহলে আমরা টেন্স আইডেন্টিফিকেশনে এই ধাপগুলো একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে প্রথমে আমরা চিন্তা করব যে এটা কোন বড় ভাগে পড়ে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। তারপর দেখবো এর চলমান দিক থেকে কি হয়, চলমান কি না। এটা চলমান হলে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাইম খেয়াল করতে হবে। তারপর আমাদের পারফেক্ট নিয়ে ভাবতে হবে। তা আলটিমেটলি যদি পারফেক্টও না হয়, তাহলেই ইনডিফিনিট হবে। তোমরা যদি এই ধাপটা একটু প্র্যাকটিস করো, দেখবে যে পরবর্তীতে অটোমেটিক্যালি তোমাদের এগুলা খুব সহজেই হয়ে যাচ্ছে। তো চলো আমরা এইটার আঙ্গিকে একটু টেন্স আইডেন্টিফাই করি। আমি ভাত খাই। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সটার ভার্ব পার্ট অংশ করা, অর্থাৎ এই যে খাই আইডেন্টিফাই করা। অনেকেরই বাংলা বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়। এই স্টেপ গুলা ফলো করলে ইনশাল্লাহ সব সমস্যাই সমাধান হয়ে যাবে। আমি ভাত খাই। এখানে দেখো তো প্রথম আইডেন্টিফাই করি
যে এটা কোন বড় ভাগে পড়ে, এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। তো এখানে পাস্ট হলে ল বা মো থাকতো, ফিউচার হলে ব থাকতো, প্রেজেন্টে ই বা অ থাকে, এটা তো আমরা জানি। তাহলে এখানে আমি ভাত খাই, এটা প্রথম বড় ভাগের মধ্যে পড়ে, প্রেজেন্ট। আচ্ছা, বাংলা সাফিক্স প্রিফিক্স এগুলো নিয়ে ছোট বাচ্চাদের একটু ভাবতে হবে, যারা 6, 7, 8 এই লেভেলের। কিন্তু যারা আসলে হায়ার লেভেল, সেকেন্ডারি বা এসএসসি বা তার চেয়ে হায়ার লেভেলের, তারা সহজেই বুঝতে পারবে যে এটা একটা প্রেজেন্টের ঘটনা। এরপর আমরা আইডেন্টিফাই করব খাই, এটা চলমান কিনা, এই চলমানটা টেস্ট করব। খাওয়াটা চলমান নয়, খাচ্ছি এটা চলমান, তাহলে এটা চলমান নয়, চলমান না হলে আর কিছু কাজই নাই। এখন পারফেক্ট দেখব, এই কাজটা কি একটু আগেই, প্রেজেন্টের একটু আগেই সংগঠিত হয়েছে, না একটু আগেই সংগঠিত হয়নি। আমরা যে ডায়াগ্রামের কথা বলছিলাম, এই যে এই ডায়াগ্রামটা আমরা যেমনটা বলছিলাম, তাহলে আমরা যদি সেকেন্ড আইটেম টেস্ট করি যে এটা তো প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ একটু আগে কি কাজটা সম্পন্ন হয়েছে, না একটু আগে সম্পন্ন হয়নি। তো এইটা যেহেতু চলমানের কোনো অংশ না, অর্থাৎ চলমান না, পারফেক্ট না, তাহলে অবশ্যই ইনডিফিনিট। আমাদের ফলাফল হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছিলাম। এটাকে প্রথমে যদি আমরা আইডেন্টিফাই করি কোন বড় ভাগে পড়ে, প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার পাবো পাস্ট। অতীতের কাজ হয়েছে যে খেয়েছিলাম। আচ্ছা, তবে এটা অনেকের কাছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে কনফিউজড হতে পারে, বাংলা বাক্যে এই কনফিউশনটা তৈরি হয়, ইংরেজিতে যদিও হয় না। তো বাংলা বাক্যে দেখবা যে ল বা মো থাকলে সেটা সাধারণত আমরা পাস্ট হিসেবেই ধরে নেই, আর ইয়াসি ইয়াসা ইয়াসিন থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরে নেই। তাহলে আমি ভাত খেয়েছিলাম প্রথম কোন বড় ভাগের মধ্যে পড়লো, পাস্টের মধ্যে পড়লো। এরপরে যদি আমরা সেকেন্ড কোশ্চেন করি, তুমি কি চলমান, তাহলে উত্তর হবে না, এটা চলমান না। তাহলে আমরা যদি থার্ড কোশ্চেন করি, এটা পারফেক্ট কিনা, এটা যদি টেস্ট করি, এটা কি পারফেক্ট, না এটা পারফেক্ট নয়, কারণ এখানে একটাই কাজ, সুতরাং যেহেতু উপরের কোনোটাই না, তাহলে ইনডিফিনিট। ফলাফল হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট। এরপরে আমি ভাত খাবো। আচ্ছা, দেখো তো এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, ফলাফল হচ্ছে ফিউচার। আচ্ছা, এটা কি চলমান, না এটা চলমান না। এটা কি পারফেক্ট, ফিউচার পারফেক্ট হলে দুইটা কাজের তুলনা হবে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, না এখানে একটাই কাজ, তার মানে এটা পারফেক্ট না। তাহলে ফলাফল কি, ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অনুরূপ ভাবে আমি ভাত খাচ্ছি। আচ্ছা, এটা যদি দেখি প্রথমে আইডেন্টিফাই করব এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, তাহলে ফলাফল হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, এটা কি চলমান, হ্যাঁ চলমান, তাহলে এই ঘরেই টেন্স থাকবে আমাদের। এখানে দেখো এটা কি সময়সীমা আছে, না এখানে কোনো সময়সীমা নাই, তাহলে সময়সীমা না থাকলে কন্টিনিউয়াস, তাহলে ফলাফল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। অনুরূপ ভাবে আমরা যদি আরেকটা টেস্ট করি, আমি ভাত খাচ্ছিলাম। এখানে দেখো প্রথম কোশ্চেন, এটা কি প্রেজেন্ট পাস্ট না ফিউচার, অ্যান্সার হচ্ছে পাস্ট, অতীতের ঘটনা, পাস্ট। সেকেন্ড কোশ্চেন আমরা দেখি যে এটা কি কন্টিনিউয়াস, খাচ্ছিলাম, হ্যাঁ কন্টিনিউয়াস, এর সাথে কি কোনো টাইম বাচক অংশ আছে, না নাই, তাহলে কন্টিনিউয়াস কে ফাইনাল করো, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যেতে থাকবো। প্রথমে আমরা এই বাক্যের ভার্ব যদি নির্ণয় করি, যেতে থাকবো। তো একে আমরা প্রশ্ন করি বা এখানে আমরা আইডেন্টিফাই করি এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, তাহলে ফলাফল হচ্ছে ফিউচার।
সেকেন্ড বিষয়, এটা কি চলমান? হ্যাঁ, চলমান। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে কি সময়সীমা আছে? না, সময়সীমা নাই। তাহলে এটা ফাইনাল করি ফিউচার কন্টিনিউয়াস। ফলাফল হচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছি। এটা দেখো প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, একটু কনফিউজ হচ্ছে কারণ আমাদের প্রেজেন্ট পারফেক্টের কাজগুলা পাস্টেই হয়ে থাকে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, বাংলা বাক্যে কনফিউশন হলেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্টের স্ট্রাকচার আলাদা, সেখানে কনফিউশন হবে না। তো এখানে বাংলা বাক্যের কনফিউশন দূর করার জন্য আমরা এই যে ইয়াসি ইয়াসে ইয়াসেন দেখবো। তো এখানে যেহেতু ইয়াসি দিয়ে শেষ হয়েছে, তাই আমরা একে বলতেছি প্রেজেন্ট। কারণ প্রেজেন্ট পারফেক্টের কাজগুলো আসলে অতীতেই হয়, একটু আগে। তাহলে প্রেজেন্ট, আচ্ছা। আর ফলাফল তো অলরেডি আমরা বুঝেই ফেলছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট। তোমরা যারা অলরেডি আমাদের ফ্রেজ এবং ক্লজের লেকচার কমপ্লিট করছো, তারা এটা বুঝতেই পারছো যে এখানে দুইটা ক্লজ আছে। একটা হচ্ছে আমি স্কুলে যাওয়ার আগে, যেটা টাইম বোঝাচ্ছে, আর একটা হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম, যেটা মেইন ক্লজ। তো এখানে আমাদের পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা করতে হবে, দুইটা ক্লজের ইন্ডিভিজুয়াল টেন্স আইডেন্টিফাই করতে হবে। তো এখানে একটু ভালো করে চিন্তা করে দেখো কোন কাজটা আগে হয়েছে। আমি স্কুলে যাওয়ার আগে হোমওয়ার্ক করেছিলাম, তার মানে আগে হোমওয়ার্ক করছি, তারপরে স্কুলে গেছি। তো অতীতে সংগঠিত দুইটা কাজ, অপেক্ষাকৃত আগের কাজটা এখানে হোমওয়ার্ক কমপ্লিট করা, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর এই যে অপেক্ষাকৃত পরের কাজ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ যেটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সেটা এখানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে। অর্থাৎ যে ক্লজটা when রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি স্কুলে যাওয়ার আগে হোমওয়ার্ক করেছিলাম। আচ্ছা, এটাকে যদি আমরা বলি আমি স্কুলে যাওয়ার আগে হোমওয়ার্ক করব, করব, তাহলে কাজ দুইটা ফিউচার হয়ে যাবে। তা এই কাজটা এখন ফিউচারের দুইটা কাজ হবে। আগে হোমওয়ার্ক কমপ্লিট করব, তারপরে স্কুলে যাব। তাহলে এই যে প্রথমটা হবে আমাদের ফিউচার পারফেক্ট, আর পরেরটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে অতীতে সংঘটিত অপেক্ষাকৃত আগের কাজটাকে আমরা বলতেছি পাস্ট পারফেক্ট, আর পরের কাজটাকে বলতেছি পাস্ট ইনডিফিনিট। ভবিষ্যতে সংঘটিত অপেক্ষাকৃত আগের কাজটাকে বলতেছি ফিউচার পারফেক্ট, এবং পরের কাজটাকে বলতেছি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। চলো এখানে যদি আমরা আরো দুই একটা এরকম এক্সাম্পল দেখি। শিক্ষক ক্লাসে ঢোকার পরে ঘন্টা পড়েছিল। আচ্ছা, ঘন্টা পড়া মানে বেল বাজা। তাহলে টিচারটা মনে হয় অনেক অ্যাক্টিভ ছিল, ঘন্টা পড়ার আগেই ক্লাসরুমে চলে গেছে। তো এখানে দেখো, তাহলে শিক্ষকের ক্লাসে ঢোকা একটা কাজ, তাহলে কখন ঘন্টা পড়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে শিক্ষক ক্লাসে ঢোকার পরে। তাহলে এটা আমাদের একটা ক্লজ, আর এই যে ঘন্টা পড়েছিল এইটা একটা ক্লজ। তো আমরা সহজেই দুইটা ক্লজ আইডেন্টিফাই করলাম। এখন দেখি শিক্ষক ক্লাসে ঢোকার পরে ঘন্টা পড়েছিল, মানে এখানে শিক্ষকটা আগে ক্লাসে ঢুকবে, তারপরে ঘন্টা পড়বে। তাহলে শিক্ষকটা আগে ক্লাসে ঢুকছে, সুতরাং এর কাজটা হবে পাস্ট পারফেক্ট। আর ঘন্টাটা পরে পড়ছিল, এই জন্য এটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, অনুরূপ ভাবে
আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দেই, শিক্ষক ক্লাসে ঢোকার পরে ছাত্ররা চুপ হয়ে যাবে। তারা হয়তো একটু কথাবার্তা বলতেছিল, হইচই করতেছিল, কিন্তু একজন অবজারভার এটা কমেন্ট করতেছে যে শিক্ষক ক্লাসে ঢোকার পরে ছাত্ররা চুপ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে শিক্ষকের ক্লাসে ঢোকা আর একটা হচ্ছে ছাত্রদের চুপ হয়ে যাওয়া। আমরা যদি বলি কখন চুপ হয়ে যাবে, শিক্ষক ক্লাসে ঢোকার পরে, তাহলে এটা আমাদের একটা ক্লজ, আর ছাত্ররা চুপ হয়ে যাবে এটা একটা ক্লজ। এখানে দেখো ভবিষ্যতে দুইটা কাজের কম্পেয়ার করা হচ্ছে, সুতরাং এটা ফিউচার মিনিং দিচ্ছে। এই দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে হবে? এই যে শিক্ষক ক্লাসে ঢোকার পরে, তার মানে আগে শিক্ষক ক্লাসে ঢুকবে, এজন্য এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। আর ছাত্ররা চুপ হয়ে যাবে, এটা হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আশা করি এই যে ফিউচার পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট এই দুইটা আইডেন্টিফাই তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। চলো এখন আমরা একটু পারফেক্ট কন্টিনিউয়াস গুলো আইডেন্টিফাই করি। আমি 40 মিনিট ধরে পড়াচ্ছি। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা আইডেন্টিফাই করি এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, কোন বড় ভাগের মধ্যে পড়ে। তাহলে পড়াচ্ছি কাজটা বর্তমানে চলতেছে, অর্থাৎ এটা প্রেজেন্ট। প্রেজেন্ট। আচ্ছা, এটা কি চলমান? হ্যাঁ চলমান। তাহলে আমাদের টেস্ট করতে হবে এর সাথে কি সময়সীমা আছে, মানে টাইমটা কি জড়িত আছে? হ্যাঁ আছে, 40 মিনিট ধরে। তাহলে চলমানের সাথে টাইম, অর্থাৎ এটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। ফলাফল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সেকেন্ড ধাপ যেটা, আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো ক্লাস নিচ্ছি, এটা আমরা বুঝতেছি এটা প্রেজেন্টের ঘটনা। এটা কি চলমান? হ্যাঁ চলমান। এর কি সময়সীমা আছে? আছে, সকাল থেকে। তাহলে ফলাফল হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। আলটিমেট ফলাফল হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তিনি 10 মিনিট ধরে দৌড়াচ্ছিলেন। তাহলে প্রথমে আইডেন্টিফাই করো এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। তাহলে আমাদের ফলাফল হচ্ছে যে এটা পাস্ট। এরপরে দেখো এটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, তাহলে ফলাফল হচ্ছে পাস্ট। এরপরে এটা কি চলমান? হ্যাঁ চলমান। এর কি সময়সীমা আছে? হ্যাঁ সময়সীমা আছে। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। মোটে কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 3 ঘন্টা ধরে রেডি হচ্ছিলেন। বেলিন্ডা অথবা গুলবাহার 3 ঘন্টা ধরে রেডি হচ্ছিলেন। তো এখানে দেখো এটা প্রথমে প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, ফলাফল হচ্ছে পাস্ট। এর কি চলমান? হ্যাঁ চলমান। তাহলে টেস্ট করব সময়সীমা আছে কিনা। হ্যাঁ সময়সীমা আছে। তাহলে আমাদের আলটিমেট ফলাফল হচ্ছে
পারফেক্ট কন্টিনিউয়াস। মোটের উপর কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো, সে 3 ঘন্টা ধরে রেডি হচ্ছিলেন, এ জায়গায় যদি আমরা বললি 3 ঘন্টা ধরে রেডি হইতে থাকবে। পাস্ট এক্সপেরিয়েন্স, যে তার আগে 3 ঘন্টা লাগে, তাহলে আজকেও 3 ঘন্টা লাগবে। তো এটা যদি আইডেন্টিফাই করি, তাহলে হইতে থাকবে। এখানে আমাদের বলতেছে এটা কোন বড় ভাগে পড়ে? ফিউচারে পড়ে। এরপরে আমরা যদি দেখি এটা কি কন্টিনিউয়াস, হইতে থাকবে মানে কাজটা চলতে থাকবে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস। তারপরে এটা কি চলমান? হ্যাঁ, এটা চলমান। এটার সাথে কি সময়সীমা আছে? হ্যাঁ, আছে। তাহলে সময়সীমা থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। আলটিমেট ফলাফল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। নাবিলা 10 ঘন্টা ধরে ঘুমাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আইডেন্টিফাই করি এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। ফলাফল হচ্ছে ফিউচার। এটা কি চলমান? হ্যাঁ, চলমান। তাহলে টেস্ট করতে হবে এর কি সময়সীমা আছে? আছে, 10 ঘন্টা ধরে। তাহলে আলটিমেট ফলাফল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, বাংলা বাক্যে যদি আমরা দৃশ্যমান কোনো ভার্ব দেখতে না পাই, তাহলে সেটা ইনডিফিনিট ধরে নেব। যেমন দুয়ে দুয়ে 4। এখানে দেখো, আমাদের দৃশ্যমান কোনো ভার্ব নাই, এখানে একটা হয় ভার্ব লুকিয়ে আছে। তাহলে দৃশ্যমান কোনো ভার্ব খুঁজে না পাইলে আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নেব। প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ বাংলা বাক্যে হয় ভার্বটা উজ্জ্ব থাকতে পারে। এছাড়া চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এগুলাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নেব। ঐতিহাসিক সত্য, যেগুলো নিয়ে আমরা অ্যাডভান্স কোনো ক্লাসে কথা বলবো। এটা আসলে বেসিক লেভেলের ছিল। তো আশা করি বাংলা বাক্যের অ্যাটলিস্ট 98% বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে তোমাদের কোনো প্রবলেম আর হবে না। এরপরে আমাদের যে স্টেপ, সেটা হচ্ছে আমরা এই টেন্স গুলার স্ট্রাকচার দেখবো, যেটা নাম থেকেই দেখা যায়। তারপরে আলটিমেটলি আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেশনের মাধ্যমে টেন্স শেখাটাকে আরো শক্তপোক্ত করব। তো আমাদের লেকচারটা খুবই বড় হয়ে যাচ্ছে, এজন্য আমার মনে হচ্ছে যে এই ক্লাসটা আমরা 2টা পার্টে নেব, অর্থাৎ টেন্সের উপরে পার্ট 1 এবং পার্ট 2 থাকবে। ডিউরেশন মোটামুটি একটা ক্লাসের মতোই হবে, কিন্তু আমি 2টা পার্টে বিভক্ত করতে চাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবা এবং নেক্সট পার্টটা দেখার পরে সিদ্ধান্ত নিবা তুমি টেন্স শিখতে পারতেছো কি না। পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।